গুড মর্নিং স্টুডেন্টস। আজকে আমরা নেটওয়ার্কিং চ্যাপ্টারের একটা পার্ট এইচটিএমএল সম্পর্কে কিছু জানব। এইচটিএমএল এক ধরনের মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যেটা সাধারণত ওয়েব পেজ তৈরি করতে কাজে লাগে। এবারে এইচটিএমএল এর সম্পূর্ণ নাম কি না, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হাইপার টেক্সট কথাটির অর্থ কি না, হাইপার টেক্সট মানে হলো এমন একটি টেক্সট যেটা অন্য কোনো টেক্সট, ইমেজ বা ওয়েব পেজের সাথে যুক্ত থাকবে বা লিঙ্ক থাকবে, তাকেই বলা হয় হাইপার টেক্সট। মার্কআপ ল্যাঙ্গুয়েজ এটা সাধারণ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো না, এটা একটু সহজ। এক্ষেত্রে কোনো না কোনো টেক্সটের সাথে কোনো না কোনো কাজের যোগসূত্র আছে, মানে সেই টেক্সটটার ব্যাকগ্রাউন্ডে কোনো একটা কাজ অ্যাসাইন করা আছে। এখানে যেহেতু এইচটিএমএল এর সমস্ত কাজটাই ট্যাগ ব্যবহার করে করা হয়, সেই ট্যাগের অবশ্যই একটা মিনিং আছে। তাহলে ট্যাগ কি না, ট্যাগ হলো কোনো একটা কিওয়ার্ড যেটা একটা স্পেসিফিক কাজের জন্য ব্যবহার করা হয়। অনেক সময় আমরা চিহ্নও বলতে পারি। ট্যাগ হচ্ছে লেস দেন আর গ্রেটার দেন চিহ্নের মধ্যে লেখা হয় যে কোনো ট্যাগের নাম, এবং শেষ করা হয় ব্যাকস্ল্যাশ দিয়ে। এটা স্টার্ট আর এটা হচ্ছে এন্ড। এইভাবে একটা ট্যাগকে ডিফাইন করা হয়। আমরা অন্যান্য বিভিন্ন ধরনের ট্যাগ সম্পর্কে জানব এবং এইচটিএমএল ডকুমেন্টের পার্ট সম্পর্কে জানব, কিন্তু তার আগে আমরা জেনে নেব কিভাবে আমরা এইচটিএমএল প্রোগ্রামটাকে লিখব, সেভ করব বা ওয়েব পেজকে দেখব। সেটা জানার পরে আমরা ট্যাগে আসছি। প্রথমত, কোন সফটওয়্যার ব্যবহার করে আমরা এইচটিএমএল প্রোগ্রামটা লিখব। যে সফটওয়্যার ব্যবহার করে আমরা সাধারণত এইচটিএমএল প্রোগ্রাম লিখি এবং তাকে সেভ করি, তাদেরকে বলা হয় টেক্সট এডিটর। টেক্সট এডিটর, বেশ কয়েকটা টেক্সট এডিটর আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে নোটপ্যাড, ওয়ার্ডপ্যাড, এটসেট্রা। তো আমরা নোটপ্যাড নিয়ে যদি কাজ করি, তাহলে নোটপ্যাডটা আগে ওপেন করতে হবে। কিভাবে ওপেন করব? স্টার্টস থেকে প্রোগ্রামস, প্রোগ্রামস থেকে অ্যাসেসরিজ, অ্যাসেসরিজ থেকে নোটপ্যাড। তাহলে কি হলো না, নোটপ্যাডটা ওপেন হয়ে গেল। এবারে নোটপ্যাডটা ওপেন হলে নোটপ্যাডের এখানে মেনু এরিয়া, মেনু কয়েকটা মেনু আছে, তার মধ্যে অন্যতম ফাইল, এডিট, আর এখানে আমরা টেক্সটটা লিখব বা ট্যাগগুলোকে লিখব। এই ফাইল মেনুতে ক্লিক করে যখন প্রোগ্রামটা লেখা হয়ে যাবে, ফাইল মেনুতে ক্লিক করে সেভ অ্যাজে ক্লিক করলেই এইচটিএমএল ডকুমেন্টে একটা নাম দিতে বলা হবে। সেই নামটা আমরা দেবো যে কোনো নাম, তার সাথে একটা এক্সটেনশন দিতে হবে, যে এক্সটেনশনটা বলে দেবে যে এটা একটা এইচটিএমএল ডকুমেন্ট বা ওয়েব পেজ ডট এইচটিএমএল বা ডট এইচটিএম। এই দুটোই এক্সটেনশন আমরা দিতে পারি, যে কোনো একটা। এটা দিলে এটাকে আমরা ওয়েব পেজ আকারে সেভ করতে পারবো। যদি এক্সটেনশন আমরা না দিই, তাহলে কি হবে না, এটা একটা টেক্সট ডকুমেন্ট হিসেবে সেভ হয়ে যাবে। এবারে যখন সেভ হয়ে গেল, যখন ডট এইচটিএমএল দিয়ে সেভ করলাম, তার মানে এটা একটা ওয়েব পেজ তৈরি হয়ে গেল। এবারে ওয়েব পেজটাকে ওপেন করতে হবে। যে সফটওয়্যার ব্যবহার করে আমরা ওয়েব পেজ ওপেন করি বা এক ওয়েব পেজ থেকে অন্য ওয়েব পেজে যাই, তাকে বলা হয় ওয়েব ব্রাউজার। এই সফটওয়্যারটা ওপেন করতে হবে। কি কি ওয়েব ব্রাউজার আছে তোমরা জানো? ইন্টারনেট এক্সপ্লোরার,
Mozilla Firefox, Google Chrome, এটসেট্রা। আরও অনেক আছে। এইগুলো এদের মধ্যে যে কোনো একটা ওয়েব ব্রাউজার ব্যবহার করে আমরা আমাদের ওয়েব পেজটাকে ওপেন করব এবং এটা দেখতে পাবো। আচ্ছা, এবারে আমরা কিভাবে তাহলে প্রোগ্রাম লিখলাম, সেভ করলাম বা ওপেন করে দেখলাম সেটা আমরা জানলাম। এবারে আসবো যেটা, সেটা হচ্ছে কত ধরনের ট্যাগ আছে। ট্যাগ প্রধানত দুই প্রকার, 2 টাইপস অফ ট্যাগ। কি কি? এক হচ্ছে কন্টেনার ট্যাগ, আর দুই হচ্ছে এমটি ট্যাগ। কন্টেনার ট্যাগ কাকে বলে? না, যে সমস্ত ট্যাগের শুরুর সাথে সাথে শেষটাও আছে, মানে এন্ডিং ট্যাগও আছে, তাদেরকে বলা হয় কন্টেনার ট্যাগ। যেমন HTML নিজেই একটি কন্টেনার ট্যাগ। এটা আমরা কি করলাম? HTML এন্ড করলাম। এরকম অসংখ্য কন্টেনার ট্যাগ আছে। কেন না, HTML এর ম্যাক্সিমাম ট্যাগই কন্টেনার ট্যাগ। বডি ট্যাগ বা ফন্ট ট্যাগ, এগুলো সবই কন্টেনার ট্যাগের উদাহরণ। আচ্ছা, এমটি ট্যাগ না, যে সমস্ত ট্যাগের কোনো এন্ডিং ট্যাগ নেই তাদেরকে বলা হয় এমটি ট্যাগ। যেমন বিআর, এইচআর আর আইএমজি, এইগুলি এদের কোনো এন্ডিং নেই বা ক্লোজিং নেই। তাহলে দুই ধরনের ট্যাগ সম্পর্কে জানলাম। এবারে আসছি একটা HTML ডকুমেন্টের কটা পার্ট। একটা HTML ডকুমেন্টের প্রধানত দুটো পার্ট, দুটি অংশ। কি কি? এক হচ্ছে হেড, আর দুই হচ্ছে বডি। আচ্ছা, হেড অংশে আমরা সাধারণত কোনো ওয়েব পেজের টাইটেলটা লিখি। টাইটেল লেখার জন্য টাইটেল ট্যাগ ব্যবহার করা হয়, কিন্তু টাইটেল ট্যাগটা শুধুই লেখা যায় না, সেটাকে আমাদেরকে হেড ট্যাগের মধ্যে লিখতে হবে। সেই জন্য আমরা কিভাবে লিখব? হেড, হেডের মধ্যে লিখব টাইটেল। এবার টাইটেল যা দিতে চাও তুমি, মাই ওয়েব পেজ। টাইটেল ট্যাগটা শেষ করলাম, এরপরে হেড ট্যাগ শেষ করলাম। তাহলে হেড ট্যাগের মাধ্যমে আমরা টাইটেলটাকে প্রকাশ করলাম। এবারে আসছি বডি ট্যাগ। বডি ট্যাগটা কি না, HTML ডকুমেন্টের প্রধান যে অংশ, প্রধান কন্টেন্ট, ওয়েব পেজের যে কন্টেন্ট, সেটাই বডি ট্যাগের মধ্যেই লেখা হয়। প্রত্যেকটা HTML ডকুমেন্টে অবশ্যই বডি ট্যাগ থাকবে, কিন্তু একটা ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে ফ্রেম সেট ট্যাগ। ফ্রেম সেট ট্যাগ আমরা যখন ব্যবহার করি তখন আমরা বডি ট্যাগ ব্যবহার করতে পারি না, সেক্ষেত্রে বডি ট্যাগের প্রয়োজন হয় না। তো বডি ট্যাগের মধ্যে কি করব? বডি এর মধ্যে যা তথ্য লেখা লিখলাম এবং বডি ট্যাগ শেষ করব। তাহলে একটা HTML ডকুমেন্টের প্রধান দুটি অংশ, হেড আর বডি। ঠিক আছে? এবারে একটা ইম্পর্টেন্ট জিনিস জানবো, সেটা হচ্ছে অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট কি না, কোনো ট্যাগের আমরা আরো অন্যান্য তথ্য প্রকাশ করার জন্য অ্যাট্রিবিউটটা ব্যবহার করে থাকি। অন্যান্য তথ্য মানে আরো তার বৈশিষ্ট্য।
অ্যাট্রিবিউটের দুটি অংশ থাকে, এক হচ্ছে নেম আর দুই হচ্ছে ভ্যালু। যেমন আমি একটা এক্সাম্পল দেখাই, বডি ট্যাগ। বডি ট্যাগের একটা অ্যাট্রিবিউট যার নাম হচ্ছে বিজি কালার। বিজি কালার COLOR UR নয় কিন্তু, এটা ব্যবহার করা হয়। বিজি কালার ইকুয়াল টু আমি দিলাম গ্রিন। আচ্ছা, গ্রিন দিলাম। গ্রিনটা হলো এখানে ভ্যালু আর বিজি কালারটা হলো এখানে নেম। তাহলে আমরা বডি ট্যাগটা প্রকাশ করলাম এবং বডি ট্যাগের অ্যাট্রিবিউটকে প্রকাশ করলাম, অ্যাট্রিবিউটের নাম আর ভ্যালু। এবারে আমি বডি ট্যাগের আরো কয়েকটা অ্যাট্রিবিউট সম্পর্কে জানবো। তার মধ্যে অন্যতম হচ্ছে তাহলে বিজি কালার একটু বলে নিই শুধু। বিজি কালার একটা ওয়েব পেজের রং, ব্যাকগ্রাউন্ডের রং পরিবর্তন করতে ব্যবহার করা হয়। ব্যাকগ্রাউন্ড কালার, বিজি কালার মানে ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ডের রং। আর আছে ব্যাকগ্রাউন্ড, BACKGROUND। ব্যাকগ্রাউন্ড এই অ্যাট্রিবিউট ব্যবহার করে আমরা কোনো ওয়েব পেজের ব্যাকগ্রাউন্ডে কোনো ছবিকে প্রকাশ করতে পারি। ব্যাকগ্রাউন্ডে ছবি সেট করতে পারি। এরপরে আছে টেক্সট। টেক্সট ব্যবহার করে আমরা টোটাল ওয়েব পেজের যে লেখা তার রং আমরা সেট করতে পারি। ওয়েব পেজের টেক্সটের রং সেট করতে পারি ইউজিং টেক্সট। এছাড়াও আরো কয়েকটা অ্যাট্রিবিউট আছে, যেমন লিঙ্ক, এ লিঙ্ক আর ভি লিঙ্ক। লিঙ্ক মানে হচ্ছে যে হাইপার লিঙ্ক বা লিঙ্কটা এখনো পর্যন্ত পরিদর্শন করা হয়নি বা ভিজিট করা হয়নি, সেটার রং যদি পরিবর্তন করতে চাই তাহলে লিঙ্ক এই অ্যাট্রিবিউটটা ব্যবহার করব। এর ডিফল্ট কালারটা হয় ব্লু। এবারে আমরা চাইলে সেটা পরিবর্তন করতে পারবো। আচ্ছা, এ লিঙ্ক মানে অ্যাক্টিভ লিঙ্ক, এই মুহূর্তে যেই লিঙ্কটাতে ক্লিক করা হচ্ছে তার ডিফল্ট কালারটা সাধারণত থাকে রেড, এটাকে আমরা পরিবর্তন করতে পারবো। আর ভি লিঙ্ক মানে পরিদর্শন হয়ে যাওয়া লিঙ্ক বা ভিজিটেড লিঙ্ক, যার ডিফল্ট কালারটা থাকে পার্পল, আমরা এটাকে পরিবর্তন করতে পারবো। কিভাবে না, ভি লিঙ্ক ইকুয়াল টু একটা নতুন কালার দিয়ে দিলাম, তাহলে এটা পরিবর্তন হয়ে যাবে। আচ্ছা, বডি ট্যাগের অ্যাট্রিবিউটগুলো হলো। এবারে আমরা কয়েকটা টেক্সট আর প্যারাগ্রাফের ট্যাগ ব্যবহার করি। টেক্সট ফরম্যাট করার জন্য আমরা বেশ কিছু ট্যাগ এবং তাদের অ্যাট্রিবিউট ব্যবহার করি। তার অন্যতম হচ্ছে ফন্ট। ফন্ট ট্যাগ, ফন্ট ট্যাগের মেন কয়েকটা অ্যাট্রিবিউট, অন্যতম হচ্ছে কি ফেস, আচ্ছা কালার, সাইজ, এই তিনটে কিন্তু প্রধান অ্যাট্রিবিউট ফন্ট ট্যাগের। ফেস অ্যাট্রিবিউট ব্যবহার করে আমরা কোনো লেখার স্টাইল বা ধরন বা হরফ পরিবর্তন করতে পারি। তোমরা মাইক্রোসফট ওয়ার্ড বা এক্সেল বা পাওয়ার পয়েন্টের ক্ষেত্রে যে সমস্ত লেখার ধরনগুলো ব্যবহার করেছো, এরিয়াল ব্ল্যাক, মনোটাইপ কার্সিভা, ভার্ডানা এটসেট্রা, এই ধরনগুলো আমরা পরিবর্তন করতে পারি। কালার ইকুয়াল টু যা দেবো লেখার কালারটা, ওই ফন্ট ট্যাগের মধ্যে যে টেক্সটটা লেখা হবে তার রংটা পরিবর্তন করতে পারবো।
আর সাইজ আকার, আকারকে বাড়াতে বা কমাতে পারবে। কীরকম ভাবে দেখো, ফন্ট ফেস ইকুয়াল টু ভার্ডানা, আচ্ছা, কালার ইকুয়াল টু ব্লু, আর সাইজ ইকুয়াল টু 7। তাহলে এবারে আমরা এখানে যে টেক্সটটা লিখব, টেক্সট লেখার পরে ফন্ট ট্যাগটাকে শেষ করব। এই টেক্সটটার স্টাইলটা হবে ভার্ডানা স্টাইল, কালারটা হবে ব্লু, আর সাইজটা হবে 7 আকৃতির। তাহলে এইভাবে আমরা কোনো টেক্সটের আকার, রং এবং স্টাইল পরিবর্তন করতে পারব। ফন্ট ছাড়াও আরও কয়েকটা ট্যাগ আছে যেগুলো আমরা টেক্সট এডিটিংয়ের ক্ষেত্রে ব্যবহার করি, টেক্সট ফরম্যাটিংয়ের ক্ষেত্রে। তার মধ্যে 3টে ট্যাগ হলো বি, আই আর ইউ। বি ফর বোল্ড, I for italic, italic বলতে পারি, U for underline। তাহলে বি লিখে তার মধ্যে টেক্সট লিখে যদি বি ট্যাগটাকে ক্লোজ করি, তাহলে যে টেক্সটটা আমরা বি এর মধ্যে লিখলাম সেই টেক্সটটা স্বাভাবিকের তুলনায় মোটা আকৃতির হবে, বোল্ড হবে। আই ট্যাগের মধ্যে যদি কোনো টেক্সটকে লিখি, সেই লেখাটা সাধারণের তুলনায় বাঁকানো বা হেলানো হবে। আর ইউ লিখে যদি কোনো টেক্সটকে আমরা লিখি, সেটা কি হবে না, টেক্সটের নিচে একটা আন্ডারলাইন আসবে। তাহলে এই 3টে ট্যাগ কিসের জন্য ব্যবহার করা হয়? বোল্ড, ইটালিক আর আন্ডারলাইন। আচ্ছা, এবারে আসছি খুব ইম্পর্টেন্ট একটা ট্যাগ, সেটা হচ্ছে হেডিং ট্যাগ। হেডিং ট্যাগ HTML 6টা হেডিং ট্যাগ ব্যবহার করে, 6টি হেডিং ট্যাগ আছে। তার মধ্যে সবচেয়ে বড় হেডিং ট্যাগ হচ্ছে H1, এরপরে H2, এরকম করে H6। তাহলে H1 লিখে কোনো টেক্সট লিখব, H1 শেষ করব, সেক্ষেত্রে এই টেক্সটটা হচ্ছে সব থেকে বড় হেডিং আকারে প্রকাশ পাবে। আর যদি H6 দিয়ে এই টেক্সটটাকে লিখি, তাহলে সব থেকে ছোট হেডিং প্রকাশ পাবে। তাহলে কটা হেডিং ট্যাগ হলো? 6টা। তার মধ্যে সবচেয়ে বড় হেডিং ট্যাগ কোনটা? H1, আর সব থেকে ছোট হেডিং ট্যাগ হচ্ছে H6। এবারে আর দুটো ট্যাগ, SUB, SUP, সাব আর সুপ। এটা এসেছে সাবস্ক্রিপ্ট থেকে, সাবস্ক্রিপ্ট, আর এটা এসেছে সুপারস্ক্রিপ্ট থেকে। সাবস্ক্রিপ্ট মানে সাধারণ লাইনে লেখার তুলনায় একটু নিচে লেখা হয় যখন টেক্সট, তাকে বলা হয় সাবস্ক্রিপ্ট। আর সাধারণ লেখার তুলনায় যদি একটু উপরে লেখা হয় তখন তাকে বলা হয় সুপারস্ক্রিপ্ট। যেমন এক্সাম্পল কি, H2O, এখানে 2টা দেখো, H আর O এর তুলনায় একটু নিচে লেখা আছে। আর x⁻3, x3, এখানে 3 দেখো স্বাভাবিকের তুলনায় একটু উপরে লেখা আছে। কিভাবে লিখবো? এই দেখো, SUB সাব, তার আগে আমাকে অবশ্যই H লিখতে হবে, তারপরে 2টা সাবের মধ্যে লিখব, তারপরে আবার ওটা লিখব, তাহলে আউটপুট পাবো H2O। 2টা নিচে লেখা হবে। আবার এখানে x আগে লিখব, তারপরে SUP, তারপরে 3 লিখব, SUP ক্লোজ করব, তাহলে তার আউটপুট হবে x⁻3। তাহলে সাবস্ক্রিপ্ট আর সুপারস্ক্রিপ্ট দুটো ট্যাগ সম্পর্কে জানলাম। এবারে আসছি প্যারাগ্রাফ ট্যাগ, P ট্যাগ। P ট্যাগ হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। কোনো লেখাকে প্যারাগ্রাফ আকারে প্রকাশ করতে এই ট্যাগ ব্যবহার করা হয়। প্যারাগ্রাফ আর সাধারণ টেক্সটের পার্থক্যটা কোথায়?
না সাধারণ টেক্সট লিখলে পরপর লেখা হবে, তাদের মধ্যে কোনো গ্যাপ থাকবে না, কোনো লাইন স্পেস থাকবে না। কিন্তু যদি কোনো লেখাকে আমরা প্যারাগ্রাফের মধ্যে লিখি তখন এই টেক্সটটার আগে এবং পরে কিছুটা করে স্পেস অটোমেটিক ক্রিয়েট হবে, মানে গ্যাপ তৈরি হবে, যাতে এটাকে আলাদাভাবে চিহ্নিত করা যায়। পি ট্যাগের একটা ইম্পর্টেন্ট অ্যাট্রিবিউট হচ্ছে অ্যালাইন। অ্যালাইন শব্দটি এসেছে অ্যালাইনমেন্ট থেকে। কোনো লেখা একটা পেজে কোন দিক বরাবর থাকবে সেটা নির্দিষ্ট করে অ্যালাইন বা অ্যালাইনমেন্ট। এখানে পি অ্যালাইন সাধারণত আমরা হরাইজন্টাল অ্যালাইনমেন্টের কথাই বলছি প্যারাগ্রাফের ক্ষেত্রে। লেফট, রাইট, সেন্টার অ্যান্ড জাস্টিফাই, চারটে অপশান আমরা পাবো। লেফট মানে বাম দিক বরাবর থাকবে লেখাটি, রাইট মানে ডান দিক বরাবর থাকবে, আর সেন্টার মানে মাঝ বরাবর। আর যদি আমরা জাস্টিফাই অপশানটা ব্যবহার করি, জাস্টিফাই, তাহলে লেখাটি উভয় দিকে সমানভাবে বিস্তৃত হয়ে থাকবে। এটা আমরা সাধারণত ব্যবহার করে থাকি প্যারাগ্রাফের ক্ষেত্রে। আচ্ছা, প্যারাগ্রাফটা একটা হলো। এবারে আসছি আইএমজি ট্যাগ। কিছু এমটি ট্যাগ দু তিনটে সম্পর্কে জেনে নিই। তার মধ্যে অন্যতম হচ্ছে আইএমজি। আইএমজি ট্যাগ কি কাজে ব্যবহৃত হয় না, কোনো ওয়েব পেজে ইমেজ ইনসার্ট করানোর জন্য। ইমেজ মানে ছবি। আচ্ছা, আইএমজি ট্যাগের ম্যান্ডেটরি অ্যাট্রিবিউট হচ্ছে SRC, সোর্স অফ ইমেজ ফাইল। এটা আমাকে দিতেই হবে। সোর্স মানে ছবির নাম হতে পারে, আবার ছবির পুরো পাথ হতে পারে। যদি ছবিটা যেখানে ওয়েব পেজটা সেভ করা হচ্ছে, ধরো ডেস্কটপে সেভ করা হচ্ছে, যদি ডেস্কটপে ছবিটাও ডেস্কটপেই থাকে তাহলে শুধু ছবির নাম দিলেই হবে। এ ডট এক্সটেনশন অবশ্যই দেবে, জেপিজি, জিআইএফ, বিএমপি, বিভিন্ন ধরনের ইমেজ ফাইল হয়, দিলেই হয়ে যাবে। কিন্তু যদি আমাদের HTML ডকুমেন্টটা ডেস্কটপে আছে অথচ ছবিটা আছে ডি ড্রাইভে এবিসি ফোল্ডারের মধ্যে .jpg, তখন আমাকে কিভাবে লিখতে হবে, ডি এবিসি ফোল্ডার দেন .jpg, এইভাবে পুরো পাথটা দিতে হবে। তো সব থেকে ভালো হয় সবসময় ছবিটাকে আমাদের ওয়ার্ড HTML ডকুমেন্টের সাথেই রাখা, সেক্ষেত্রে শুধু ছবির নাম দিলেই হবে। এর আরও কয়েকটা জিনিস হচ্ছে, ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে অ্যাট্রিবিউট হাইট, উইথ। হাইট দৈর্ঘ্য বা উচ্চতা বোঝাতে জেনারেলি ব্যবহার করা হয়। এখানে নাম্বার অফ পিক্সেল দিয়ে করা হয়। হাইট ইকুয়াল টু ধরো দিলাম 300, আচ্ছা, আর উইথ ইকুয়াল টু দিলাম 400, মানে চওড়ায় কতটা, প্রস্থে কতটা দিলে একটা যদি ছবি বড়ও হয় তার সাইজটা যতটা আমরা সাইজ স্পেসিফাই করে দিলাম এই সাইজের আকৃতিতে চলে আসবে। আচ্ছা, আর অনেক সময় আমরা ছবিতে বর্ডার দিতে পারি। বর্ডার ইকুয়াল টু আমরা যা মান দেবো সেই অনুযায়ী তার থিকনেস আসবে বা চওড়া হবে বর্ডারটা। আরও দুটো ইম্পর্টেন্ট অ্যাট্রিবিউট আছে আইএমজির, এইচ স্পেস আর ভি স্পেস। এই স্পেস মানে হরাইজন্টাল স্পেস, একটা ছবির বাম দিক এবং ডান দিকে কতটা করে জায়গা খালি থাকবে সেটা এর নির্দিষ্ট করে। আর ভি স্পেস মানে ভার্টিক্যাল স্পেস, কোনো ছবির ওপরে এবং নিচে কতটা করে স্পেস আমরা ছাড় দেবো সেটা নির্দিষ্ট করে ভি স্পেস। তাহলে আমরা এইভাবে একটা ইমেজ ইনসার্ট করতে পারি। এইভাবে লিখবো আইএমজি এসআরসি ইকুয়াল টু a.jpg। এবারে আমরা যদি হাইট উইথ লিখতে চাই পরপর লিখবো, লেখার পরে এটাকে ক্লোজ করব।
এটা যেহেতু এমটি ট্যাগ, এর কোনো ক্লোজিং ট্যাগ লিখতে হবে না। আচ্ছা, এরপরে আসছি বিআর ট্যাগ। বিআর ট্যাগ এটা লাইন ব্রেক করতে ব্যবহার করা হয়, মানে একটা লাইনকে ভেঙে নতুন লাইন শুরু করতে। ধরো আমরা লিখতে চাচ্ছি স্টুডেন্টস ক্লাস 12 আর্টস, এইগুলো আমরা তিনটে আলাদা আলাদা লাইনে লিখতে চাচ্ছি। কিন্তু যদি আমরা নর্মালি প্যারাগ্রাফ ব্যবহার করি বা নর্মাল টেক্সট লিখি বডি ট্যাগের মধ্যে, এইভাবে যদি একাধিক লাইনেও লিখি, আউটপুট যখন দেখব তখন কি হবে, স্টুডেন্ট তার পাশে ক্লাস 12 তার পাশে আর্টস, এই কথাটা একটা বাক্যেই চলে আসবে যতক্ষণ না আমরা বিআর ট্যাগ ব্যবহার করব। আমি যদি এখানে বিআর ট্যাগ ব্যবহার করে দিই, তাহলে স্টুডেন্টসের পরে এখানে লাইনটা ব্রেক হয়ে আবার এখান থেকে লাইনটা শুরু হবে। ক্লাস 12 হলো, ক্লাস 12 এর পরে আমি আবার বিআর ট্যাগ ব্যবহার করলে তবে এই লাইনটা ব্রেক হয়ে এখান থেকে আবার শুরু হবে, যেখানে আর্টস কথাটা আসবে। তাহলে বিআর ট্যাগের কাজ বোঝা গেল। এবারে আসছি এইচআর ট্যাগ। আচ্ছা, এইচআর মানে কি? অনুভূমিক লাইন অঙ্কন করার জন্য এইচআর ট্যাগ ব্যবহার করা হয় এইরকম ভাবে। এরও কয়েকটা অ্যাট্রিবিউট আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে উইথ, সাইজ, কালার। উইথ মানে হলো ওয়েব পেজের কতটা অংশ জুড়ে আসবে ওই হরাইজন্টাল লাইনটা, মানে বাই ডিফল্ট তো এটা 100% জুড়েই আসবে। যদি আমরা তার থেকে কম জুড়ে চাই তাহলে সেক্ষেত্রে উইথ ইকুয়াল টু পার্সেন্টেজে দিয়ে দেবো, ধরো 50%, আমি অর্ধেকটা পর্যন্ত চাই। আচ্ছা, সাইজ মানে হরাইজন্টাল লাইনটা, অনুভূমিক লাইনটা কতটা স্থূলতা হবে বা থিকনেস হবে, সাইজ ইকুয়াল টু যত বেশি দেবো তত তার থিকনেস বাড়বে। কালার ইকুয়াল টু যে কোনো কালারের মান দিয়ে দিতে পারবো, ইয়েলো দিলাম, তাহলে হরাইজন্টাল লাইনটা হলুদ রঙের হবে, ডিফল্ট তো ব্ল্যাক কালারের হয়। আচ্ছা, এবারে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট অ্যাট্রিবিউট, মানে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজের সবথেকে গুরুত্বপূর্ণ ট্যাগ, সেটা হচ্ছে এ ট্যাগ বা অ্যাঙ্কার ট্যাগ। অ্যাঙ্কার ট্যাগ এটা কি কাজে লাগে না, হাইপার লিঙ্ক করতে ব্যবহৃত হয়। কোনো টেক্সট বা কোনো ইমেজকে অন্য একটা ওয়েব পেজের সঙ্গে লিঙ্ক করানোই হচ্ছে হাইপার লিঙ্ক। এর ম্যান্ডেটরি অ্যাট্রিবিউট হচ্ছে HREF, হাইপার লিঙ্ক রেফারেন্স, ইকুয়াল টু দিতে হয় পেজের নাম abc.html, পেজের নাম, তাহলে HREF abc.html এইভাবে লিখতে হবে। এবারে আমরা কোন টেক্সটে ক্লিক করলে যাবে, আর সেই টেক্সটটা হচ্ছে গো টু এবিসি পেজ, এরপরে অ্যাঙ্কার ট্যাগটা শেষ করলাম। তার মানে আউটপুটে কীরকম আসবে না, গো টু এবিসি পেজ, এর নিচে একটা আন্ডারলাইন থাকবে। আর যেহেতু পরিদর্শন না করা লিঙ্কের কালার নীল হয় ডিফল্ট, যদি আমরা কালার না চেঞ্জ করি তাহলে এটা নীল রঙের একটা লিঙ্ক আসবে, যেখানে মাউস পয়েন্টার নিয়ে গেলে একটা হ্যান্ড সিম্বল আসবে, মানে এটাতে ক্লিক করলে abc.html পেজটা ওপেন হবে। এখানে আমরা এই টেক্সটের বদলে যদি img ট্যাগ ব্যবহার করে কোনো ছবি রাখি, তাহলে সেই ছবিটাকেও লিঙ্ক করা যাবে abc.html এর সাথে, তখন ওই ছবিতে ক্লিক করলে abc.html পেজটা ওপেন হবে। আমরা মোটামুটি টেক্সট ফরম্যাটিং, প্যারাগ্রাফ আর এমটি ট্যাগ তিনটে আর অ্যাঙ্কার ট্যাগ বা হাইপারলিঙ্ক ট্যাগ সম্পর্কে জানলাম। এটা ছাড়াও এর পরবর্তীতে আরও ইম্পর্টেন্ট কিছু ট্যাগ আছে, যেমন অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, টেবল, ফ্রেম সেট বা ফ্রেম ট্যাগ,
আর মার্কিউ ট্যাগ, এগুলো সম্পর্কে পরবর্তীতে আমরা জানব।